আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রিয়া টিভি 24 এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। জানিয়ে দিব, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। জানিয়ে দিব, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের হামলার পর কি করবে আরব প্রতিবেশী দেশগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর কথিত যৌথ হামলার পর। গত ২৮ ফেব্রুয়ারি ইরান এর বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানার অভিযোগ ওঠে। তেহরান এই হামলাকে সরাসরি আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে বলে দাবি করছে। ফলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী হামলার জবাবে তারা ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসাবে উল্লেখ করা হচ্ছে ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ড ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোকে। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি আঘাত পরিস্থিতিকে দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ দিতে পারে। সবচেয়ে উদ্বেগজনক দিক হল বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলিতে হামলার হুমকি। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখরচি টেলিভিশনে দেওয়া সরাসরি বক্তব্যে বলেন, যদি লেবাননে অবস্থিত তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালায় তাহলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে মঙ্গলবার ৩ মার্চ ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই সতর্কবার্তা দিয়ে বলেন, লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে এলাকা ত্যাগ করতে হবে। তিনি ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন এবং বলেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এই ঘোষণার পর থেকেই লেবানন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি কূটনৈতিক স্থাপনাগুলো সরাসরি সংঘর্ষের লক্ষ্যবস্তু হয় তবে তা আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। এতে কেবল মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া ও আফ্রিকাতেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। ইতোমধ্যে বিভিন্ন দেশে ইসরায়েলি দূতাবাস ও কনসুলেটগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এমন শঙ্কার মধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে ময়দানের বাস্তবতা বলছে, উত্তেজনা প্রশমনের বদলে পাল্টাপাল্টি হুমকি ও শক্তি প্রদর্শনী এখন প্রধান দৃশ্যপট। এর প্রভাব বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি ইরানি পরিকল্পনা ছিল এবং তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। হেগসেথের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার মার্কিন বাহিনী সেই ইউনিটের নেতাকে চিহ্নিত করে হত্যা করেছে, যে ইউনিটের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও তিনি অভিযানের স্থান বা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাননি, তবে বলেন যে যুক্তরাষ্ট্র তার সাবেক ও বর্তমান নেতাদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নেবে। এই ঘটনার সূত্রপাত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে। সে সময় মার্কিন বিচার বিভাগ এক আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে, যিনি কথিতভাবে ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন। অভিযোগে বলা হয়, ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরিকে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্কিন কর্মকর্তারা জানান, শাকেরি তখন ইরানে অবস্থান করছিলেন বলে ধারণা করা হয়। ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে দায়ের করা ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক কর্মকর্তা সেপ্টেম্বর মাসে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও সম্ভাব্য হামলার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দেন। আদালতের নথিতে বলা হয়, পরিকল্পনাটি ছিল নির্বাচনের আগে বাস্তবায়নের উদ্দেশ্যে তৈরি।
ইরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। তবে ওয়াশিংটন বলছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই অভিযোগ ও পাল্টা পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি এখন কূটনৈতিক ও নিরাপত্তা উভয় দিক থেকেই সংবেদনশীল। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সম্ভাব্য হুমকি মোকাবিলায় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে, যাতে অভিযোগ ও পাল্টা অভিযানের এই ধারাবাহিকতা বড় ধরনের সংঘাতে রূপ না নেয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে হামলার অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে। 28 ফেব্রুয়ারির ওই ঘটনার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করা হচ্ছে, যা উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে ভারত কোন অবস্থান নেবে তা নিয়ে। দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে ঐতিহাসিক ও জ্বালানি সম্পর্ক বজায় রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বেড়েছে। ফলে প্রশ্ন উঠেছিল, নয়াদিল্লি কি ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানে হামলায় সহযোগিতা করবে নাকি সংঘাত এড়াতে নিরপেক্ষ অবস্থান নেবে? অবশেষে ভারত নিজেই বিষয়টি পরিষ্কার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এমন দাবি সম্পূর্ণ ভুয়ো। যুক্তরাষ্ট্রভিত্তিক কট্টর ডানপন্থী চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে এ সংক্রান্ত মন্তব্য করেছিলেন সাবেক মার্কিন প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডাগলাস ম্যাকগ্রেগর। তিনি দাবি করেন, চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে। এই মন্তব্যের জবাবে নয়াদিল্লি কড়া প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল ওয়ানে করা এই দাবি যে ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে তা সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন ও বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে সতর্ক করছি। এই বক্তব্যের মাধ্যমে ভারত কার্যত জানিয়ে দিয়েছে যে তারা সরাসরি সামরিক সম্পৃক্ততায় জড়াচ্ছে না। এদিকে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমারিন হামলার অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দাবি করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে হামলার শিকার হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সব পক্ষের বক্তব্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবুও ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। বিশ্লেষকদের মতে, ভারত তার কৌশলগত ভারসাম্য নীতি বজায় রাখতে চাইছে। একদিকে পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা, অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক যোগাযোগ অক্ষুণ্ণ রাখা। এই অবস্থান ভবিষ্যতে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও কিছু বেসামরিক অবকাঠামোর কথা বলা হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে নিরাপদ ভ্রমণ, পর্যটন ও আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠা উপসাগরীয় দেশগুলোর ভাবমূর্তি চাপে পড়েছে। বিশ্লেষকদের মতে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হলেও ভূপাতিত ধ্বংসাবশেষ থেকে আগুন লাগা ও প্রাণহানির ঘটনা ঘটছে। তুলনামূলকভাবে কম বিধ্বংসী হলেও ড্রোন হামলাগুলো আকাশপথে চলাচল ও বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। এতে তেল ও গ্যাস নির্ভর অর্থনীতিতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার ৩ মার্চ কাতার এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক ব্রিফিংয়ে বলেন, সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে, আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা চলছে। তিনি জানান, অবকাঠামো ও আবাসিক এলাকায় আঘাতের ঘটনা ঘটেছে এবং সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে দেশের নেতৃত্বের সামনে সব বিকল্প খোলা রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এ ধরনের হামলা বিনা জবাবে থাকবে না। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের প্রধান বাণিজ্য ও পর্যটন কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত এর দিকেও উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
অনেকের মতে আরব প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির দাবিতে ওয়াশিংটনের ওপর প্রভাব ফেলাই তেহরানের কৌশল হতে পারে। তবে এ কৌশল উল্টো ফলও দিতে পারে। উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের আরও ঘনিষ্ঠ হয়ে পড়তে পারে। এখনও পর্যন্ত আরব দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ায়নি এবং নিজেদের আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেয়নি। তারা মূলত প্রতিরক্ষা জোরদারেই মনোযোগী। তবে সংঘাত দীর্ঘায়িত হলে অবস্থান বদলাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। রবিবার উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৬ সদস্য সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান জরুরি বৈঠকে সংহতি প্রকাশ করেছে। তারা নাগরিকদের সুরক্ষা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে আমিরাতের প্রেসিডেন্টের সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনওয়ার গারগাশ সামাজিক মাধ্যম এক্স-এ ইরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, আপনার যুদ্ধ আপনার প্রতিবেশীর সঙ্গে নয়। তার ভাষায়, উত্তেজনা আরও বাড়ার আভে দায়িত্বশীল আচরণই এখন সময়ের দাবি।